চেয়ার ঠেলে অযথাই দুলতে দুলতে বিস্তর শয়তানি হাসি মেখে ইরামের উজ্জ্বল শ্যামলা মুখবর্ণে লালচে ছাপ প্রাণ ভরে দেখে গেল সাইমান। পরদিন সন্ধ্যাবেলা সাইমান কিছুক্ষণ আগে বাইরে থেকে ফিরেছে। সারাদিন সে প্র্যাকটিসের জন্য বাইরে থেকেছে। পরে জিম থেকে থানায় গিয়েছিল খবর নিতে। কোনো অগ্রগতির কথা জানা যায়নি। বিষয়টা বাড়িতে কাউকে আপাতত বলেনি সে। রোমে চলে গিয়েছে ফ্রেশ হতে। আজ সামিয়া, সারিকা, এমনকি আহমদও বাড়িতে আছেন। পরিবারটির উপর দিয়ে গত কয়েকদিনে যত ঝড় গিয়েছে তার জন্য ইরামের খারাপ লাগছে। সন্ধ্যা হতে না হতেই সে কিচেনে হাজির হয়েছে। আজ বিশেষ নাস্তা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে সে সবার জন্য। গরম গরম সিঙ্গারার সাথে মাংসের ডুবো হালিম। বড় কড়াইয়ে ইতিমধ্যেই টকবক করে হালিম ফুটছে। ইরামের বিকেলেই বানিয়ে রাখা সিঙ্গারা গরম তেলে ভেজে নিচ্ছে সুগন্ধা। অন্য স্টোভে কেতলিতে পানি বসিয়েছে ইরাম। ইজানকে কিছুক্ষণ আগেই খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে এসেছে, তাই বিশেষ চিন্তা নেই এখন। আজ বাড়ির বারান্দায় ছোট্টখাট্ট একটা গল্পের আসর জমেছে। সামিয়া এবং আহমদ একে অপরের সঙ্গে তেমন না মিশলেও সারিকাই সকলকে মাতিয়ে রেখেছে। তাছাড়া কিছুক্ষণ আগে মিশিরও এসে পৌঁছেছে। সে মূলত সারিকাকে দেখতে এসেছিল। ইরাম অনুরোধ করে আজকের রাতের জন্য থাকতে বলেছে। সেই অনুরোধ ফেলেনি সাইবানের দুলাভাই। কিছুক্ষণ বাদে গোসল সেরে সাইবানও যোগ দিল। ইরাম এবং সুগন্ধা নাস্তার প্লেট সাজিয়ে নিয়ে গেল, পরিবেশন করে দিল সবাইকে। ঠিক এমন সময়ে বাড়ির লোহার গেটের সামনে এসে থামল একটি গাড়ি। দারোয়ান গেট খুলতেই একজন বয়স্ক দম্পতিকে দেখা গেল, সঙ্গে একজন ফিনফিনে শরীরের লম্বা লোক। লোকটার দুহাতে ধরা প্যাকেট। ওগুলো যে মিষ্টি এবং ফলমূল তাতে কোনো সন্দেহ নেই। ইরাম তাদের চিনতে পারল না। সবার আগে সাইবানি উঠে গেল। আঙ্কেল, আন্টি, আপনারা আসুন আসুন প্লিজ। জিনিসপত্র বয়ে নিয়ে আসা লোকটার হাত থেকে কিছু জিনিস সাইবান নিজের হাতে নিয়ে নিল। সুগন্ধাও এগিয়ে গেল সাহায্যে। বারান্দায় উঠে আসতে আসতে নরম গলায় সাইবান শুধালো, তিতলি আসেনি? ওই বেচারিকার ঘরে আটকে থাকে। একটা ফ্যাশন শো আছে আজ, ওখানে ডিজাইনিং আর অর্গানাইজার ওখানে ব্যস্ত। উত্তর করলেন মিসেস চৌধুরী। সামিয়াও উঠে দাঁড়ালেন, অতিথিদের আমন্ত্রণ জানালেন। চেয়ার নিয়ে এসে বসার ব্যবস্থা করে দিল সুগন্ধা। সামিয়া বললেন, বসুন বসুন, কি সৌভাগ্য, কতদিন পর দেখা আপনাদের সাথে। সেই 3 বছর আগে তিতলির জন্মদিনের পার্টিতে শেষ দেখেছি। আপনি তো ওই তল্লাটে এখন আর পাই রাখেন না মিসেস মুন্সি। ছেলের সঙ্গে মাঝে মধ্যে যাতায়াত করলে কি এমন ক্ষতি হয়? মিস্টার চৌধুরী বললেন এবার। ইরাম অদূরে দাঁড়িয়ে দেখল এরা তাহলে এই তিতলি নামের মেয়েটার বাবা মা। সাইবানদের পরিবারের সঙ্গে ভালোই সম্পর্ক দেখা যাচ্ছে। তবে এত মিষ্টি, ফলমূল, নাস্তার বহর নিয়ে হাজির হয়েছেন কেন? অতিথির বাড়িতে মিষ্টান্ন নেয়ারও একটা সীমা আছে। ইরাম আর চোখে দেখল কম করে হলেও 10 কি 12 কেজি মিষ্টি আছে, তাও বিভিন্ন ধরনের। এত ঐতিহ্য কেবল বিয়ে আর শ্বশুরবাড়ি কিংবা কুটুম বাড়িতে গেলেই দেখা যায়। তবে বিষয়টায় ভ্রুক্ষেপ না করার সিদ্ধান্ত নিল সে। মেহমান এসেছে বাড়িতে, বাড়ির বউ হিসেবে আপ্যায়ন করা জরুরি। তাই সে সুগন্ধার সাথে ভেতরে চলে গেল। বাড়িতে নাস্তা সাজিয়ে মিনিট 20 পরে ট্রে হাতে যখন ইরাম আর সুগন্ধা ফিরে এলো তখন গল্পের আসর জমে উঠেছে। মিস্টার চৌধুরী আহমেদের উড়ু চাপড়ে বলছেন, তবে যাই বলেন না কেন, আহমেদ সাহেব ছেলে একটা তৈরি করেছেন, বাঘের বাচ্চা। আপনার এই ছেলেটার প্রতি যত কৃতজ্ঞতা প্রকাশ করি না কেন কম হয়ে যাবে। আমাদের মেয়েটাকে সকল বিপদ আপদ থেকে ছায়ার মতো আগলে রাখে। সাইবানের মাথায় হাত বুলিয়ে হেসে বললেন মিসেস চৌধুরী। ইরামের কেমন যেন খটকা লাগলো, তবে সেটা সে প্রকাশ করল না। ঠান্ডা দৃষ্টিতে ঝুঁকে নাস্তা এবং চায়ের কাপ সাজিয়ে দিল। মিসেস চৌধুরী তাকে দেখলেন। নতুন মুখ লক্ষ্য করে তিনি কিছু জিজ্ঞেস করতে যাচ্ছিলেন, তবে তার আগেই মিস্টার চৌধুরী বলতে শুরু করলেন, দেখুন আহমেদ সাহেব, বনিতা পছন্দ না আমার, সরাসরি বলছি। এসব কথায় যত স্পষ্ট থাকা যায় ততই মঙ্গল, বুঝেছেন? কিসব কথা? প্রশ্ন করলেন আহমদ। তিনিও দ্বিধান্বিত, বুঝতে পারছেন না কোথায় ইঙ্গিত করা হয়েছে। মিসেস চৌধুরী জানালেন, সেদিন কিছু না চিন্তা করে, কোনো পরোয়া না করে যেভাবে আমাদের পরিবারটাকে সাইবান আগলে গেল, সেটা সেটা প্রশংসার দাবিদার। আপনাদের ছেলের যতই তারিফই করি না কেন অনেক কম হয়ে যাবে। বাড়ির প্রত্যেক সদস্যের মুখেই ক্রমশ দ্বিধা ফুটে উঠতে লাগলো। সেই দ্বিধা দেখে অবশেষে মিস্টার চৌধুরী আসল উদ্দেশ্যটা প্রকাশ করলেন। আমাদের একটা হাত ধরে বললেন, মেয়ের বাবা হিসেবে আগে যা যদিও অদ্ভুত,
তাও বলেছিলাম আপনাদের, ছেলেটা যদি আমাদের বাড়ির গরজামাই হয় তাহলে আমরা অত্যন্ত আনন্দিত হব। আমাদের পরিবারের বন্ধনটা শুধু বন্ধুত্বের সীমাবদ্ধ থাকে না, সীমাবদ্ধ না থেকে কুটুম বাড়ি হয়ে দাঁড়ালে খুশির কোনো সীমানা থাকবে না। কি বলেন বেয়াই সাহেব? বাড়ির প্রত্যেকটা মানুষ স্তব্ধ হয়ে গেল। কিছু বুঝে ওঠার আগেই প্রত্যেক জোড়া দৃষ্টি গিয়ে স্থাপিত হলো একপাশে বরফের মতো দাঁড়িয়ে থাকা ইরামের দিকে, যার চোখে এই মুহূর্তে শুধুমাত্র শীতলতা ছাড়া আর কিছু অবশিষ্ট নেই। আপনাদের ওর সঙ্গে পরিচয় করে দিই আগে। ও আমার পরিচয় আমি নিজে দিতে জানি আম্মু। অবশেষে মুখ খুলল শীতল রমণী। কোনো কিছুর পরোয়া না করে সামনে এসে দাঁড়ালো। পরনের সালোয়ার কামিজের ওনাটা ঘোমটা হিসেবে মাথায় দেয়া তার, সেটা টেনে ঠিকঠাক করে মিস্টার আর মিসেস চৌধুরীর দিকে চেয়ে সে জানালো, আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি। আমি ইরাম কিবরিয়া, ওয়াইফ অফ সাইবান আলাদিন, এ বাড়ির একমাত্র বউ। মিস্টার এবং মিসেস চৌধুরীর মাঝে মহাবিস্ময় ভর করল। তড়িৎ গতিতে এদিক সেদিক তাকালেন তারা। আহমক বনে গিয়েছেন পুরোপুরি। আহমেদের দিকে চেয়ে মিস্টার চৌধুরী জিজ্ঞেস করলেন, আহমেদ সাহেব, আপনার ছেলে বিবাহিত? আমরা জানতাম না। তিতলিও তো কিছু বলল না। কবে হলো? এ বছরের 22 এপ্রিল। আপনার সঙ্গে আমি কথা বলছি আঙ্কেল। আমার সঙ্গে কথোপকথন চালালে ভালো হয় না? ঝট করেই ইরামের দিকে ফিরে তাকালেন মিস্টার চৌধুরী। মুখটা সামান্য লালচে হলো তার। বোঝাই যাচ্ছে এমন গর্ধব প্রমাণিত হওয়ায় এবং ইরামের তীক্ষ্ণ কথায় অপমানিত বোধ করেছেন। মিসেস চৌধুরী সেই তুলনায় সহনশীল। তিনি দ্রুত বললেন, ও, এটা একটা ভুল বোঝাবুঝি মিসেস মুন্সি। আহমেদ সাহেব, আমরা সত্যিই জানতাম না সাইবানের বিয়ে হয়ে গিয়েছে, তাই এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মাফ করবেন। বাড়ি বয়ে এসে আপনাদের অস্বস্তিকর অবস্থায় ফেলা আমাদের উদ্দেশ্য ছিল না। আমরা তো শুধুই নিজেদের মেয়েটার কথা চিন্তা করেছিলাম। বড় হয়েছে, অনেকের খারাপ নজরও পড়ে গিয়েছে। এই একটা ব্যবস্থা যত দ্রুত করা যায় ততই মঙ্গল। তাই তাড়াহুড়ো করে বোঝেনই তো মেয়ের বাবা মায়ের কষ্ট। সকলে একে অপরের দিকে তাকালো। সামিয়া এবং আহমদ গুরুজন হিসেবে কিছু বলার আগেই ইরাম বলে বসল, ভুল বোঝাবুঝি? আপনাদের মেয়ে কিছুই বলেনি, কিন্তু সেদিনই আমাদের বিয়ের রিসেপশন পার্টিতে বেশ সেজেগুজে তৈরি হয়েই এসেছিল। এত ভালো বান্ধবী আমার হাজবেন্ডের, এত ভালো সম্পর্ক আপনাদের পরিবারের, তবু কিছুই জানলেন না। বেশ, বিশ্বাস করে নিলাম আপনারা কিছুই জানতেন না, তবে দুঃখিত। এটা বিশ্বাস করতে পারছি না যে এর পেছনে আপনাদের মেয়ের কোনো হাত ছিল না। আপনারা জানেননি কারণ সে বলেনি। এখন সে বলেনি ঠিক কোন উদ্দেশ্যে, সেটা মানে উদ্দেশ্য থেকে সেটা খুঁড়তে গেলে আবার কেঁচোর বদলে শাপলা বেরিয়ে আসে। এই মেয়ে। হঠাৎ গর্জে উঠলেন মিস্টার চৌধুরী। ইরামের দিকে আঙুল তুলে শাসালেন, মুখ সামনে কথা বলো। ভুল হয়ে গিয়েছে আমাদের দ্বারা। তোমাকে অপ্রস্তুত করার জন্য আমরা দুঃখিত। কিন্তু তাই বলে আমার মেয়ের সম্পর্কে উল্টাপাল্টা কথা আমি মেনে নিব ভাবলেও বা কি করে? দেখে তো ভদ্রঘরের মেয়ে মনে হয়, বিয়ে হয়েছে ভদ্র পরিবারে, তাহলে কোথায় এত অভদ্রতা কেন? আমার মেয়েকে দোষ দাও। সাহস কত তোমার? শুধুমাত্র সাইবেনের স্ত্রী বলে তোমাকে ছেড়ে কথা বলবো ভাবলে বোকার স্বর্গে বসবাস করছো। তাছাড়া তুমি এখানে এলেই বা কোথা থেকে? এই ফ্যামিলি চ্যারিটি কেস করলে কেস করতে ভালোবাসি জানতাম, তেমনি কারো কেস না তো। ইরাম বরাবর তাকালো মিস্টার চৌধুরীর চোখের দিকে। এক চুল নড়ল না, না তো পিছিয়ে গেল। আমি এই বাড়ির চ্যারিটি কেস নাকি অন্য কিছু, সেটা আপনার চিন্তার বিষয় নয় আঙ্কেল। জীবনে ঠেকে শিখেছি গুরুজনদের ততক্ষণ সম্মান দেওয়া উচিত যতক্ষণ তারা গুরুজনের মতো আচরণ করে। আপনি সেই নিয়মের ব্যতিক্রম নন। একটা ভুল বোঝাবুঝির ওপর এত রিয়েক্ট করার কি আছে মিসেস মুন্সি? আহমেদ সাহেব, আপনাদের বাড়ির বড় বউ এত বেয়াদব কেন? মিসেস চৌধুরী বলতেই সামিয়া একটুখানি বাঁকা হেসে জানালেন, আমাদের বাড়ির বউ যে, তাই সিদ্ধারাটা একটু বেশিই শক্ত। গাঢ় নীরবতা নেমে এলো চারপাশে আবারও। ইরাম শেষ একবার মিস্টার আর মিসেস চৌধুরীর দিকে তাকিয়ে বলল, আমার আপনাদের সঙ্গে কোনো ব্যক্তিগত শত্রুতা নেই, আর না আছে আপনাদের মেয়ের প্রতি। তবে আজ থেকে বিষয়টা নিয়ে দ্বিতীয়বার চিন্তা করব। ভুল বোঝাবুঝি যখন হয়েছেই, তখন এখানেই সেটার সমাপ্তি ঘটলে ভালো হয়। তবে নিজের মেয়ে বলে চোখে ঠুলি পড়ে বসে থাকবেন না।
কেন সে এত গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদের জানায়নি সেটা নিয়ে মেয়েকে প্রশ্ন করতে শিখুন। বায়াসড পিতামাতা হবেন না। এমনভাবেই কিন্তু সমাজে অপরাধী, দুর্নীতিবাজ, পরকীয়াকারী তৈরি হয়। এটুকুই। ইরাম আর দাঁড়ালো না, উল্টো ঘুরে হনহন করে হেঁটে বাড়ির ভেতরে আড়াল হয়ে গেল। সে চলে যাওয়ার পরেও তার প্রত্যেকটা কথার শীতল একটা আবেশ রয়ে গেল। নাস্তা অধরা পড়ে রইল, চা ঠান্ডা হয়ে গেল, অথচ কারো আর মনে রইল না কিছুই। গাঢ় নিস্তব্ধতা। মিস্টার চৌধুরী বসে পড়ে একটি দীর্ঘশ্বাস ছেড়ে আহমদকে বললেন, আজ যা হলো তার জন্য আমরা ক্ষমা প্রার্থী, মাফ করবেন। কিন্তু একটা কথা না বলে পারছি না, আপনাদের বাড়ির বইয়ের অবত্য ঠিক মানতে পারলাম না। তিতিরও হয়তো কোথাও গিয়ে ভুল হতে পারে। আমরা এত কিছু করেছি, আজ এখানে আসছি সেটাও আমার মেয়েটা জানে না। তারপরেও এভাবে আমাদের মেয়েকে নিয়ে কথা শুনিয়ে গেলে দুঃখিত হলেও এই বিষয়টা মানতে পারলাম না। ওর আচরণ খুবই অহংকারী। মিসেস চৌধুরী সহমত পোষণ করতেই অবিশ্বাস্য একটি গুরুগম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। রানী বলে কথা, অহংকার তার অলংকার। ঝট করে ফিরে তাকালো সকলে। এতক্ষণ যাবৎ একদম নিশ্চুপ বসে থাকা সাইবার নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে। তার চোখ জোড়ায় যেন ঝড় খেলে যাচ্ছে। আগ্রাসী দানবের ছায়া জেগে উঠছে তার অবয়ব জুড়ে। শীতল চোখে সে তাকালো মিস্টার চৌধুরীর দিকে। বুকে দুবাহু বেঁধে মাথা কাত করে অশরীরী তুলো এক কণ্ঠে বলল, আমার স্ত্রীর নামের সঙ্গে বেয়াদব শব্দটা উচ্চারণ করার আগে এই বাড়ির চৌকাঠের বাহিরে বেরিয়ে যাবেন। এই রাজ্যের ত্রিসীমানায় রানীর অপমান শুধু নিষিদ্ধ নয়, দণ্ডনীয় অপরাধ। প্রথমবার ভুলটা করেছেন, তাই আমি কিছু মনে না করে খোলা মনে মাফ করে দিলাম। দ্বিতীয়বার ইউ আর নট লিভিং উইদাউট কনসিকুয়েন্স। রাতের জন্য ইজানের প্রয়োজনীয় জিনিসগুলো মোটামুটি গুছিয়ে নিয়েছে ইরাম। ঘুমন্ত ছেলেকে আস্তে করে বুকে চেপে সে যখন বেডরুম থেকে বেরোতে যাবে তখনই হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকলো সাইমান। দৌড়ে এসেছে বেশ তাড়াহুড়ো করে। উজ্জ্বল চেহারায় খানিকটা লালচে ভাব ফুটে উঠেছে, তাই ইরামকে দেখে ভ্রু কুঁচকে ফেলল সে। পোটলাটাকে নিয়ে কোথায় যাচ্ছেন? ইরাম বিনা দ্বিধায় শান্ত গলায় উত্তর করল, গেস্ট রুমে ভালো লাগছে না, তাই আজ তাড়াতাড়ি ঘুমাবো। সাইবানের চোখ কপালে উঠে গেল রীতিমতো। পরক্ষণেই সেখানে মিশ্রিত ভয় এবং আক্রোশ ভর করল। বেডরুম ছেড়ে গেস্ট রুমে যাবেন মানে কি? মানে তেমন কিছু না, আই নিড স্পেস, দ্যাটস ইট। ইরাম এগোলো, কিন্তু সাইবান দরজা আটকে দাঁড়িয়ে গেল। তার শক্তপোক্ত গরনের শরীর মুহূর্তেই পথ বন্ধ করে দিল সম্পূর্ণ। বিরক্তি নিয়ে তাকালো ইরাম। সাইবান গভীর গলায় বলল, দরকার হলে আমি চলে যাব, আপনি এখানেই থাকবেন। তোমার রুম থেকে তোমাকে বের করার অধিকার আমার নেই। কিসের অধিকার নেই আপনার? আপনি আমার বিয়ে করা বউ, আমি আপনার 3 কবুল বলা স্বামী। বিয়েটা কোন উদ্দেশ্যে হয়েছে সেটা বাকিরা না জানলেও আমি আর তুমি ঠিকই জানি। আলাদিন, তুমি প্লিজ নাটক করো না। আমার ক্যারিয়ার দাঁড়িয়ে গেলে এই সংসার সংসার খেলাটাও শেষ হয়ে যাবে। এত অধিকার ফলানোর আর কারণ দেখছি না। সামনে থেকে সরো তুমি। ইরাম সাইবানকে জোর করে সরিয়ে এগোতে চাইলেই তার একটা হাত খপ করে ধরে ফেলল ছেলেটা। ইজান নাড়া খেয়ে ততক্ষণে জেগে উঠতে শুরু করেছে। ইরাম এক হাতেই ছেলেকে বুকে ধরে রেখে ক্রুদ্ধ দৃষ্টিতে সাইবানের দিকে তাকিয়ে মৃদু গলায় আক্রোশ চেপে বলল, আমার হাত ছাড়ো আলাদিন। আপনার কাছে আমি কি দোষ করেছি ইরাম আপু? বারবার আমার সব নিবেদনগুলোকে এভাবে পায়ে ঠেলে দেন কেন? আপনি কি কিছুই বোঝেন না? কিছুই জানেন না? খপ করে ইরামের চিবুক চেপে ধরে নিজের সঙ্গে দৃষ্টি মেলালো সাইবান। জলজলে চোখে চেয়ে বলল, আপনার চোখে আমার জন্য এমন শীতলতা দেখলে আমার অন্তরে রক্তক্ষরণ হয়। ঝুঁকে এলো সে। ইরামের কপালে কপাল ঠেকিয়ে ফিস ফিস করে বলল, প্লিজ রিকগনাইজ মি ফর ওয়ান্স। আজকে যা হয়েছে তার জন্য আমি সরি। সত্যি বুঝতে পারিনি আমার করা একটা কাজ এতগুলো ঘটনার জন্ম দেবে। ইরাম এক হাতে ধাক্কা দিয়ে সাইবানকে দূরে সরিয়ে দিল। ইজানকে সাবধানে বিছানায় শুইয়ে দিয়ে পুনরায় সে উঠে দাঁড়ালো। মোকাবেলা করল স্বামীর। তোমাদের জেনারেশনটার অধঃপতনের কারণ তোমাদের কেয়ারলেস মনোভাব। তোমার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ হলো বুমেরাং। আজ হোক, কাল হোক, 10 বছর পর হোক, এর প্রতিদান ফিরে আসবেই। কিন্তু তোমাদের এই ডোন্ট কেয়ার ভাব সাময়িকভাবে খুবই কুল লাগলেও দিন শেষে অধঃপতন ডেকে আনে, সেটা তোমরা বুঝতে পেরেও মানতে চাও না। উল্টো এর একটা নামও দিয়ে দিয়েছো। জীবন উচ্ছেনে গেলে যে কি যেন বলো তোমরা? ও কুকড। মাই লাইফ ইজ কুকড, রাইট? সাইবার নিঃশব্দে চেয়ে রইল ইরামের দিকে। রমণীর আজ কিছু একটা হয়ে গিয়েছে। ইজানের দুর্ঘটনার পর থেকে এই পরিবর্তনটা ভালোভাবে দেখা যাচ্ছে। এক হাতে তালি বাজে না আলাদিন। আজকে যা হয়েছে তার পেছনে কোনো না কোনোভাবে তোমারও দায় দাঁড়িয়ে আছে।
হাহাকার করে উঠল সাইবান। আমি কি করেছি? তিতলি আমার খুব ভালো ফ্রেন্ড। শি ইজ লাইক 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 এ সেফ প্লেস ফর মি। যখন আমার কাছে কেউ ছিল না তখন অনুরাগ আর তিতলি ছিল। হাউ ক্যান আই জাস্ট সিম্পলি ফরগেট হার পার্ট? আমার সমস্যা তিতলিকে নিয়ে নয়, তোমাকে নিয়েও নয়। আমি তোমার কাছে বিয়ের সময় শুধু একটা কথাই চেয়েছিলাম আলাদিন। আমি বলেছিলাম রমণী ঘটিত কোনো প্রকার ব্যাপার যেন আমার সামনে না আসে। অথচ তোমার ফোনে আজও বান্ধবীর নাম্বার তিতলি বেইব নামে সেভ করা। এবার সাইবান জমে গেল। ইরামের কথাটা সত্যি, বিয়ের আগে বন্ধুত্বের হিসাবে যা কাজটা করা হয়েছিল ঠিক, কিন্তু পরে আর বদলানোর ব্যাপারটা তার মাথায় আসেনি। আমি আমি সরি, ওকে? ভুলে গিয়েছিলাম আমি। এক্ষুনি চেঞ্জ করে দিচ্ছি। নিজের ফোন বের করতেই পকেটে হাত ভরল সাইবান। ইরাম হাত তুলে তাকে থামালো, একটি নিঃশ্বাস ফেলে বলল, থাক আলাদিন, আমি বুঝি তোমারও ব্যক্তিগত জীবন আছে। তিতলির বাবা মা তো এমনি এমনি আর আজ বিয়ের প্রস্তাব নিয়ে আসেনি। হয়তো মেয়ের পছন্দ তারাও বুঝতে পেরেছেন। মাঝখানে আমিই ঢুকে গিয়েছি। আমি না থাকলে হয়তো শেষমেশ তোমার তিতলির সাথেই বিয়ে হতো। ব্যাপার না, আর একটা বছর সহ্য করো। আমি কিছু একটা করি, তারপরই তুমি মুক্তি পেয়ে যাবে। তখন যা ইচ্ছে করো, যার সাথে মনে হয় ঘুরে বেড়াও। রোখার মতো কেউ থাকবে না। আপনি খুব খারাপভাবে নিষ্ঠুর, সেটা কি আপনি জানেন? সাইবানের ভাঙা গলায় ইরাম একটুখানি থমকালো, তার শক্ত মনোভাব খানিক নরম হলো। সাইবার মাথা নিচু করে বাইরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, তার দু হাত শক্ত মুঠো পাকিয়ে রেখেছে নিয়ন্ত্রণে। আপনি শুধু নিজের দিকটাই বুঝে গেলেন আজীবন, আমায় বুঝতে চাইলেন না। এখানে বোঝাবুঝি কিছুই নেই। আমি যা বলছি ঠান্ডা মাথায় নিজের জীবনের অভিজ্ঞতা থেকেই বলছি। আমার মনে হয় তোমার দোষ আছে, তোমার মনে হয় তোমার দোষ নেই, তুমি পরিস্থিতির শিকার। এখানেই আমাদের চিন্তাধারার পার্থক্য। এটাই সম্পর্কের অসমতা। যা আজ হলো তা শুধু ট্রেলার ছিল। ভবিষ্যতে এমন আরো অনেক অনেক বিভিন্নতা তৈরি হবে। আমার কাছে তোমার আচরণ অযৌক্তিক লাগবে, তোমার কাছে আমার আচরণ অযৌক্তিক লাগবে। কারণ আমরা ভিন্ন যুগের মানুষ, ভিন্নভাবে ভাবি। তোমার কাছে যেটা বন্ধুত্ব রক্ষা, আমার কাছে সেটা বিষ। তাই বলছি, দূরে থাকো, ভালো থাকো। সাইবান লম্বা পায়ে এগিয়ে এসে ইরামের কোমর জাপটে ধরে তাকে পাশের দেয়ালের সঙ্গে ঠেসে ধরল। এতই অবিশ্বাস করেন আপনি আমাকে? কি মনে হয় তিতলি আমার সাইড চিক? ওকে আমি প্রশ্রয় দিয়ে বিয়ের স্বপ্নে ভুলিয়ে রেখেছিলাম, হ্যাঁ? মনে হয় আপনার, তাই না? রীতিমতো গর্জে উঠল সাইবান। কপালে শিরা উপশিরা ফুলে ফেঁপে উঠেছে তার, মুখ ধারণ করেছে রক্তিম বর্ণ, তীব্র আক্রোশে কাঁপছে সমস্ত শরীর। মেজাজ হারিয়ে ফেলেছে সে, কিন্তু ইরাম মেজাজ হারল না, একদম ঠান্ডা গলায় স্বামীকে মোকাবেলা করল। তুমি হয়তো প্রশ্রয় দাওনি, অন্য কেউ সেটাকে প্রশ্রয় হিসেবে ধরে নিয়েছে। নির্বাক চেয়ে রইল আলাদিন। ইরাম বলল, তোমাদের পুরুষদের সমস্যাটা কোথায় জানো আলাদিন? তোমরা না শব্দের অর্থ বোঝো না, এর ব্যবহার জানো না। নো মিন্স নো আলাদিন। তোমার স্ত্রী তোমায় না বলে যেমন তোমাকে সেই না এর সম্মান রাখতে হবে, তেমনি যে কোনো পরিস্থিতিতে নিজের গায়রত রক্ষায় তোমাকেও জোর দিয়ে না বলা শিখতে হবে। এখন তোমার পাশে ঘুরঘুর করা নারী যদি তোমার বছরের পর বছর পুরাতন বন্ধুও হয়, তবুও না বলতে হবে। সাইবার নিজের একটি হাত তুলল, শটান ইরামের মুখের পাশে দেয়াল বরাবর একটা ঘুষি বসিয়ে দিল সে। ইরাম এক চুল নড়ল না অবধি, একদম স্থির চেয়ে রইল স্বামীর আক্রোশপূর্ণ মুখপানে। আপনি আমাকে বিশ্বাস করেন না, তাই তো? আমি আপনার কাছে আর 5-10টা কাপুরুষের সমান। বেশ, তবে থাকুন আপনি আপনার সন্দেহ আর অবিশ্বাস নিয়ে। থাকুন আপনার মনের মতন। নিজেকে নিয়েই ভাবুন, নিজের সন্তানকে নিয়েই ভাবুন। ওটাই আপনার একমাত্র ধর্ম, কর্ম ও জ্ঞান। সেলফিশ ওয়েমেন। কথাগুলো বলার সময় একেবারে জোনেও ইরামের চোখের দিকে তাকালো না সাইবান। দূরে সরে নিজের মাথার চুলে আঙুল চালিয়ে হনহন করে হেঁটে এসে বেডরুম থেকে বেরিয়ে গেল। ইরাম দেয়ালের সঙ্গে লেপ্টে দাঁড়িয়ে স্বামীর চলে যাওয়া দেখল। সে জানে আজ এক রাতে আলাদিন তার থেকে 1000 বছর দূরে সরে গিয়েছে। সেটাই তো ইরাম চেয়েছিল। এই সম্পর্কে আবেগ যত কম জড়াবে, সম্পর্কের বাঁধন ছিঁড়ে ফেলাও তত সহজ হবে। অথচ তার বুকের ভেতরে এমন চিনচিনে ব্যথা হচ্ছে কেন? রুমটা অন্ধকারচ্ছন্ন, বিছানার উপর চিত হয়ে শুয়ে আছে সাইবান। কোনো আলো জ্বালায়নি। বাইরের বাগানের বাতির হলদেটে আলো আবছায়াভাবে রুমের ভেতর এসে পড়ছে। পিনপতন নীরবতায় বিঘ্ন ঘটাচ্ছে ঘড়ির টিকটিক আর্তনাদ। চোখ বুজে আছে সাইমান। 2 হাত পা বিছানায় ছড়ানো, কম্বল টেনে গায়ে দেওয়ার প্রয়োজনও মনে করেনি। পায়ে স্লিপার্স
এখনও রয়ে গিয়েছে, না পোশাক বদলেছে না কিছু খুলে রেখেছে। গত 1 ঘন্টা যাবৎ সে এভাবেই শুয়ে আছে। একপাশে নাইট স্ট্যান্ডের ওপর রাখা ফোনটা তার থেকে থেকে ভাইব্রেট করছে। জানে কে কল করেছে, তিতলি। তবে সাইবান সেই ফোন ধরল না। দিন দুনিয়ায় বোধ তার মাঝ থেকে হারিয়ে গিয়েছে। অন্ধকার ক্রমশই গুমুট হয়ে চেপে ধরতে চাইছে যেন সাইফানকে। হঠাৎ করেই রোমের ভেতরকার বাতাস ভারী হয়ে উঠেছে, যেন অদূর থেকে কোনো অশনি সংকেতের ঘণ্টা বাজছে। রোমে এসে চলছে, এরপরও দরদর করে ঘামছে সে। সিলিংয়ে ঝুলতে থাকা সিলিং ফ্যানটার তার শূন্য চোখ জোড়া আঁকড়ে রেখেছে বুঝি, দৃষ্টি ফেরাতে পারছে না। একটানা চেয়ে রইল সাইবান, নিষ্পলক। নিঃশ্বাস প্রশ্বাস ক্রমশই দ্রুততর হয়ে উঠল তার। অতঃপর একদম হঠাৎ করে চোখের সামনে নীরব রোমের দৃশ্যটা বদলে গেল। কেমন ভয়ঙ্কর হয়ে উঠল, অশরীরী আতঙ্ক বয়ে গেল সাইবানের শির দ্বারা। এই অনুভূতি তার খুব ভালো করে চেনা। চোখজোড়া শুকনো খটখটে হয়ে গেল তার। চেহারায় ভর করল ভয়। তারপরেই দেখতে পেল সে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে একটি ফাঁসির দড়ি। হালকা বাতাসে এদিক সেদিক দুলছে। সেই দড়ির ছায়া পাশের দেয়ালে প্রতিফলিত হচ্ছে। ঢং 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 ঘণ্টা বাজছে কোথাও, মৃত্যুর ঘণ্টা। সাইবান কুকড়ে গেল, নিজের দু কান চেপে ধরল সজোরে। তার গলা চিরে আর্তনাদ বেরিয়ে এলো, অথচ কেউই শুনল না সেই চিৎকার। সে দেখতে চায় না ওই দড়ি, ওই ঘণ্টা। না না না। সাই, কণ্ঠটা হঠাৎ ছেদ ঘটালো মুহূর্তেই। সাইবান জমে গেল সম্পূর্ণ, চোখ পিটপিট করে তাকালো। বিছানার পাশে এসে বসেছে চিন্তিত মুখে সারিকা। ভাইয়ের কপালে হাত রেখে তাপমাত্রা মাপছে। ঘেমে নিয়ে একাকার সাইবান। বিস্ফোরিত দৃষ্টিতে সে দেখল সারিকাকে। পরক্ষণে মুখ ঘুরিয়ে তাকালো সিলিং ফ্যানের দিকে। ফাঁসির দড়িটা আর নেই। হ্যালুসিনেশন হচ্ছিল তার। বুকের ভেতর আটকে রাখা দীর্ঘ একটা শ্বাস ফেলল সাইবান। ঢোক গেল সজোরে। সারিকা ঝুঁকে বলল, তোর শরীর খারাপ লাগছে? মমকে ডেকে আনি, ওয়েট। সারিকা উঠতে গেল, অথচ উঠতে পারল না। সাইবান নিজের শক্তিশালী দুবাহুর মাঝে জাপড়ে ধরল বোনের কোমর। কোলে মাথা গুজে দিল শিশুর মতন। সারিকা সেখানেই থেমে গেল, ঝুঁকিয়ে ভাইকে নিজের কোলে শুইয়ে জড়িয়ে ধরে রাখল অনেকটা সময় ধরে। মাথায় সান্ত্বনার হাত বুলিয়ে দিল। শেষমেশ ফিস করে আর্তনাদ মাখা গলায় শোধালো, তুই আবার এই রুমে কেন এসেছিস? সাইবার নিজের বাহুর জোর বাড়ালো। সারিকার কোলে মুখ গুজে দাঁতের দাঁত পিষে হাহাকার করে উঠল, I hate her. I hate her so much. ঘৃণা করলে এত আগলে রাখিস কেন? সাইবান ক্ষণিকের জন্য উত্তর করল না। অতঃপর কাঁপা কাঁপা গলায় বলল, যে চোখে আমার মরণ সেই চোখকেই করেছি ভরণ। মরণ যে আমায় আকর্ষণ করে, কি করে ঠেকাই তাকে? আজ একদম সকাল সকাল জিমে চলে এসেছে সাইবান। সারা রাত ঘুম হয়নি। শেষে সারিকা জোর করে তাকে গেস্ট রুম থেকে নিয়ে অনরমে শুইয়ে দিয়েছিল। তবুও দু চোখের পাতা এক করতে পারেনি সে কোনো মতেই। এক ফ্লাক্স ভর্তি কফি নিয়ে সে এসেছে জিমে। প্রতিদিনের তুলনায় অতিরিক্ত শক্তি খরচ করে ব্যায়াম করছে সে। তার ট্রেনার অবধি কিছুক্ষণ আগে সাবধান করে দিয়ে গিয়েছে শরীরে এত ধকল না দিতে। কিন্তু সাইবান থেমে নেই। এক হাত মেঝেতে ঠেকিয়ে একের পর এক পুশ আপ দিয়ে যাচ্ছে। শরীর প্রায় ভেঙে আসে তার, তবুও থামছে না। বুক এবং কপাল বেয়ে ফোটায় ফোটায় ঘাম গড়াচ্ছে ম্যাটের ওপর। আমরা ভিন্ন যুগের মানুষ, ভিন্নভাবে ভাবি। তোমার কাছে যেটা বন্ধুত্ব রক্ষা, আমার কাছে সেটা বিষ। তাই বলছি, দূরে থাকো, ভালো থাকো, আর 1 বছর সহ্য করো। আমি কিছু একটা করি, তারপরই তুমি মুক্তি পেয়ে যাবে। তখন যা ইচ্ছা হয় করো, যার সাথে মন চায় ঘুরে বেড়াও। রোখার মতো কেউ থাকবে না। কথাগুলো এখনো গম গম করে কানে বাজে তার। একটা সময় সাইবান আর নিতে পারল না। ম্যাটের উপরেই উপর হয়ে ধপাস করে শুয়ে পড়ল। এক হাতে প্রবল এক ঘুষি বসিয়ে দিল শক্ত পাথরে মেঝেতে। ব্যথায় টনটন করে উঠল সর্বাঙ্গ। দাঁতে দাঁত পিষে সে বিড়বিড় করল, স্বার্থপর, হাস্ত একটা স্বার্থপর মহিলা। সকাল 8টা বাজতে শুরু করেছে। মানুষজন সবে জিমে আসতে শুরু করেছে ওয়ার্ক আউটের জন্য। অথচ সাইবান তখন জিম থেকে বেরোচ্ছে। একদম নীরবে নিজের টি শার্ট গায়ে চড়িয়ে সে হনহন করে বাইরে বেরোলো। মাথা থেকে ব্যক্তিগত চিন্তা সরিয়ে জোরপূর্বক একটা নতুন গানের কম্পোজিং সাজাচ্ছে সে। বেশি গুরুত্ব দেওয়া উচিত হয়নি। জীবনটা আগের মতো বাউন্ডলে থাকলেই সেও ভালো থাকতো। সংসার করার স্বাদ মিটে গিয়েছে তার। একটা সিগারেট ধরিয়ে ফুঁকতে ফুঁকতে সাইবান যখন গাড়ির দিকে এগোচ্ছে, তখনই পেছন থেকে একটা চড়া গলায় মেয়েলি ডাক ভেসে এলো, জিনি, ওয়েট। সাইবান থমকালো। পেছন ঘুরে তাকানোর প্রয়োজন হলো না। সে জানে সে আসে। দৌড়ে তার সামনে এসে দাঁড়ালো তিতলি। একটা ট্রাউজার আর ফ্রক পরনে, চুলগুলো খোলা, দুলছে বাতাসে। চোখে খানিক উদ্ভ্রান্ত দৃষ্টি, হাঁপাচ্ছে সে। অনুরাগ বলল তোকে এখানে পাওয়া যাবে।
তিতলি জানাতে সাইমান ভ্রুকুসকে ইংরেজিতে একটা গাল দিল বুঝি। শালা আজকেই ব্লক মারবো। জেনি, আমার ফোন ধরিসনি, অন্তত কথাটা একটু শোন। কি শুনবো তোর কথা? আমার ম্যারেজ লাইফে আগুন লাগিয়ে দেওয়ার জন্য থ্যাঙ্কস। আর কিছু? আমি সরি জেনি, প্লিজ। সাইমান চলে আসছিল, কিন্তু তিতলি তার হাতের কবজি চেপে ধরল, বলতে লাগলো। আমি সত্যিই জানতাম না বাবা মা তোদের বাড়িতে সোজা বিয়ের প্রস্তাব নিয়ে চলে যাবে। বক্তিয়ারের ঘটনাটার পর থেকেই আমার জন্য তাড়াহুড়ো করে সম্বন্ধ দেখা শুরু করেছে। আমি বলেছিলাম এখনই বিয়ে করতে চাই না। তোর বিয়ের কথাটা ওদের জানানোর বিষয়টা আমার মাথায় একদমই ছিল না রে। ফ্যাশন শো নিয়ে ব্যস্ত ছিলাম অনেক। আমি বাবা মাকে খুব বকেছি, বিশ্বাস কর, আমাকে না বলে এত বড় একটা কাণ্ড করার জন্য। আমার তোর ব্যক্তিগত জীবনের সমস্যা তৈরি করার উদ্দেশ্য ছিল না, একটু বোঝার চেষ্টা কর আমাকে। এবার একটু থামলো সাইমান, খানিকে দ্বিধায় পড়ে গেল, মনোযোগী দৃষ্টিতে তিতলির দিকে তাকালো। তুই সত্যি বলছিস? কার কসম দিলে বিশ্বাস করবি বল আমাকে? তিতলির কাছ থেকে নিজের হাতটা আস্তে করে ছাড়িয়ে নিল সাইমান, তারপর কপালে আঙুল ঘষে একটা দীর্ঘশ্বাস ফেলল, আপন মনে বলল। ঠিক এই কারণেই আবেগ অনুভূতি একদম ভালো লাগে না আমার। তিতলি খানিকটা সচেতন কণ্ঠে শুধালো। কি হয়েছে? তোর বউ এসব নিয়ে ঝামেলা করেছে? সাইমান জমে গেল, এক মুহূর্ত দ্বিধা করল, শেষমেশ গাড়ির দরজায় হেলান দিয়ে দাঁড়ালো, সিগারেটটা ধীরে ধীরে সেবন করতে লাগলো। তিতলি চলে গেল না, বন্ধুর পাশে সেও হেলান দিয়ে দাঁড়ালো। দুজনের দৃষ্টি আবদ্ধ দূরের আকাশ পারে। সকাল হওয়ায় এখনও সূর্যের তেজ বাড়েনি, বিধায় আলোটা স্নিগ্ধ লাগছে। আমি মেয়ে, আমাকে বলতে পারিস, মেয়ে হয়ে মেয়েকে বুঝবো না? তিতলির আশেষে সাইবারের অন্তরে খানিক চিৎ ধরল, অবশেষে সে মুখ খুলল। তোকে আমি সবসময় কি বলে এসেছি তিতলি? সুদর্শন আর মুখে খানিকে বিষণ্ণতার ছায়া পড়ল। দ্যাট ইউ আর নট সিরিয়াস অ্যাবাউট ফিলিংস। ঠিক তাই, তোকে আমি অনেক আগেই বলেছি এসব প্রেম ভালোবাসা আমার জন্য না। আমি কমিটমেন্টে থাকতে পারবো না। তুই সব জেনে বুঝে আমার পাশে ছিলি, অস্বীকার করতে পারবি? না, পারবো না। আমি সব কিছু জেনেই তোর পাশে ছিলাম। তাহলে উনি কেন বুঝতে পারছে না? উনি কেন বারবার একটা সিম্পল বিষয়কে চুইং গামের মতো টেনে হিঁচড়ে লম্বা করছেন? আই মেসড আপ, আই নো, কিন্তু তার মানে তো এই না আমি ওনার এক্স হাজব্যান্ডের মতন পরকীয়া করে বেড়াচ্ছি। ওনার এক্স হাজব্যান্ড পরকীয়া করতো? অবাক হয়ে গেল তিতলি। সাইফান খানিক বিব্রত বোধ করলো, কাঁধ তুলে জানালো। আমি বিস্তারিত জানি না, মম এটুকুই বলেছে, আমিও এটুকুই জেনেছি। কখনো ওনাকে সরাসরি এর বেশি কিছু জিজ্ঞেস করিনি। কিন্তু সেটা বিষয় না, বিষয় হলো উনি অন্য কারো ছাঁচে ফেলে আমাকে মাপছেন। অন্য কারো দোষের বোঝা আমি কেন টানবো বলতে পারিস? তুই তো জেনে বুঝেই বিয়ে করেছিস। মমের কথাতে বিয়ে করেছি। শুধরে দিল সাইবান, যদিও তার নিজের অন্তরই তখন থেকে প্রতিবাদ জানাচ্ছে সে মিথ্যে কথা বলছে। তো উনি কি এখন তোকে সন্দেহ করছে? তিতলির প্রশ্নে মাথা নাড়ল সাইবান, সিগারেটে লম্বা একটা টান দিয়ে বলল। আমি জানি না উনি কি ভাবছেন, কি করছেন, কেন করছেন, আমি কিছুই বুঝতে পারছি না। সব শুনে বেশ কিছুক্ষণ চুপ করে রইল তিতলি, তারপর একটি নিঃশ্বাস ফেলে বলল। দেখ জেনি, রাগ করিস না, তোর বন্ধু বলেই বলছি। তোর উথাল পাথাল আমি দেখছি সবটাই। এখনও আমি আগের কথাই বলবো, এজ ম্যাটার্স। ওনার জেনারেশনের সঙ্গে আমাদের জেনারেশনের অনেক ফারাক। ওই সময়ে বাবা মায়ের সন্তানের উপরে নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া জায়েজ ছিল। স্রেফ ভদ্রতার দোহাই দিয়ে সবাই সব কিছু চুপচাপ মেনেই যেত। আমাদের জেনারেশনে সেটা মানতে পারে না, আমরা প্রতিবাদ করে ফেলি। সেই প্রতিবাদ আবার আমাদের মুরব্বীদের কাছে বেয়াদবি বলে মনে হয়। আজকালকার ছেলেমেয়েরা নাকি উচ্ছন্ন যাচ্ছে। হ্যাঁ, ঠিক অনেকাংশেই, কিন্তু আজকালকার ছেলেমেয়েরা নিজেদের ইচ্ছে মতো বাঁচতে শিখেছে। ইউ আর ব্রেকিং দ্য ট্রমা সাইকেল। সাইবান নিঃশব্দে শুনে গেল। তোর বউ নিজের মতন করে ভাবছে। ওনাদের সময়কাল চিন্তাভাবনা থেকে উনি বের হতে পারছেন না, এই জন্য ওনার কাছে তোকে অপরাধী লাগছে। এটা আজ নয় তো কাল হওয়ারই ছিল। পার্টিতে আমার কথা শুনে হয়তো তুই রাগ করেছিলি, কিন্তু এটাই সত্যি যে আমাদের মানে তোদের সম্পর্কে অনেক ইচ্ছে শক্তি না থাকলে না মানিয়ে চলাটা কষ্টকর হবে। আজ স্পষ্ট হলো তোদের সম্পর্ক নামে থাকলেও ইচ্ছে শক্তির অভাব আছে। ভবিষ্যতে ব্যাপারগুলোকে আরও জোরালো হবে। তখন তোর নিজেকেই শৃঙ্খলিত মনে হবে। এই শৃঙ্খলিত জীবন তোর জন্য না। তুই মুক্ত স্বাধীন পাখি যে উঠতে ভালোবাসে, তার জন্য খাঁচা নয়। তো কি করব আমি? কি করতে বলিস? নষ্ট করে ফেলবো? ডিভোর্স দিয়ে দেবো ওনাকে? সেটা কে বলেছে? তুই একটু ভাব, নিজের সিদ্ধান্তের উপরে প্রতিফলন ঘটা। ঠান্ডা হয়ে ভেবে দেখ,
তোর জন্য কোনটা সঠিক সেটাই তোর সিদ্ধান্ত হওয়া উচিত। সাইবার মুখ তুলে তিতলির দিকে তাকালো। শান্ত ভঙ্গিতে তার দিকে তাকিয়ে আছে মেয়েটি। এক মুহূর্তের জন্য তার মনে হলো তিতলি যেভাবে তাকে বুঝেছে সেভাবে ইরাম কোনোদিন বুঝতে চায়নি। তৎক্ষণাৎ অন্তরে মহা আতঙ্ক ভর করল তার। এসব কি ভাবছে সে? মাথা চেপে ধরল সে এক হাতে। সিগারেট হাতের আঙুল ফসকে পড়ে গেল রাস্তায়। তিতলি তার অভিব্যক্তির হঠাৎ পরিবর্তনে বেশ ঘাবড়ে গেল। কি হয়েছে তোর জিনি? সাইমান টলে উঠতে তিতলি চাপড়ে ধরে ফেলল বন্ধুকে। দাঁড়া, আমি পানি নিয়ে আসছি, কাউকে ডেকে আনছি এক্ষুনি। তিতলির কাঁধে হাত রেখে তাকে নিজের কাছ থেকে ঠেলে দূরে সরিয়ে দিল সাইমান। মেয়েটার দিকে তাকাতে পারছে না সে। বুকের ভেতর মারাত্মক এক গ্লানি খামচে ধরেছে। ক্ষণিকের জন্য হলেও কিভাবে সে পারল অমন একটা জিনিস চিন্তা করতে। দূরে তিতলি, প্লিজ, আই নিড টু গো হোম। এক সেকেন্ডও আর অপেক্ষা করল না সাইমান। নিজের গাড়িতে উঠে বসলো। ইঞ্জিন অন করে স্বাভাবিকের তুলনায় খানিকটা বেশি গতিতে গাড়ি চালিয়ে সে রাস্তা ধরে এগিয়ে গেল। তিতলি নিজের জায়গায় ঠায় দাঁড়িয়ে বন্ধুর চলে যাওয়া দেখে গেল, যতক্ষণ না সে দৃষ্টির আড়াল হয়। সারারাত ঘুম হয়নি ইরামের। অসংখ্য চিন্তা মাথায় ঘুরপাক খেয়েছে। ইজান গতরাতে খুব বেশি বিরক্ত করেনি, মাত্র একবার কি দুবার শুধু খাবার জন্য উঠেছিল। অথচ এরপরেও ইরামের বিশ্রাম হয়নি। মনে হচ্ছে যেন 1000 বছর ধরে ঘুমোয় না সে। শরীরে এতটাই ক্লান্তি। 8:30 বাজতে না বাজতেই উঠে ফ্রেশ হয়ে বারান্দায় এসে দাঁড়ালো সে। সকালের বাতাস যদি তার উদ্ভ্রান্ত মনটাকে একটু শান্ত করতে পারে তবে ক্ষতি নেই। বেশ খানিকটা সময় নীরবে দাঁড়িয়ে প্রকৃতি দেখে গেল ইরাম। কাল রাতে বুকের ভিতর শুরু হওয়া যন্ত্রণা এখনও যায়নি তার, বরং মনে হচ্ছে সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ক্রমশ। বাতাসের ঝাপটা তার গায়ে লাগছে ঠিকই, তবে আরামটুকু সে গ্রহণ করতে পারছে না। মনে হচ্ছে মাথায় একটা ভারী চাপ নিয়ে ঘুরছে সে। এমন সময়ে বাড়ির গেটের ভেতরে এসে থামলো একটা গাড়ি। চিনতে অসুবিধে হলো না ইরামের। এটা সাইবানের গাড়ি। গ্যারেজ অবধি গেল না সে। ইটের ঢালাই দেয়া পাথরে একপাশে থামালো। অতপর দরজা খুলে বাইরে বেরিয়ে এলো সাইবান। পরনে কালো হাফ হাতা টি শার্ট, বেশ টাইট ফিটিং হওয়ায় শরীরের গঠন স্পষ্ট বোঝা যাচ্ছে। ঠোঁটে ঝুলছে একটা আধখাওয়া সিগারেট। তামাতের ধোয়া বাতাসে ছেড়ে বাড়ির দিকে এগোলো সে। ঠিক তখনই উপরে নজর গেল তার। ইরামকে বারান্দায় দেখে পরনের টি শার্টটা টেনে খুলে ফেলল সাইবান। সদ্য জিম থেকে আসায় তার শরীর এখনও সেই উত্তেজনার মাঝে রয়ে গিয়েছে। টি শার্ট কাঁধে ঝুলিয়ে ইচ্ছাকৃতভাবে দুহাতে উপরে তুলে আড়মোড়া ভাঙার ভঙ্গি করল সে। তাতে তার বাহুর মাংসপেশি ভীষণ ফুলে ফেপে উঠল। উজ্জ্বল ত্বকে আলোর প্রতিফলনের কারণে চিকচিক করতে লাগলো। শক্ত পাথরের মতো উদরে মাংসপেশির খাস কাটা ভাঁজ। ধীরে ধীরে হেঁটে বাড়ির দিকে এগোলো সে। ভাবখানা এমন যেন ইরামকে সে দেখতেই পায়নি চোখে। অপরদিকে বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে সকাল সকাল এমন দৃশ্যের সাক্ষী হয়ে হতবাক হয়ে গেল ইরাম। ফ্যালফ্যাল করে চেয়ে রইল। সাইবান এখনো বাড়ির ভিতরে ঢোকেনি। একেবারে অহেতুকভাবে থামের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে এখন নিজের ফোন ঘাটার ভং ধরেছে সে। টি শার্টটা কাঁধেই ঝুলছে। উদাম শরীর, তার স্নিগ্ধ আলোর প্রতিফলনে সবকিছু একদম স্পষ্টভাবে দেখা যাচ্ছে। কোনো রাগ ঢাক নেই। ইরাম চোখ সরু করে ফেলল। রেলিংয়ে চেপে বসলো তার হাত। আপন মনে সে সন্দিগ্ধ কণ্ঠে ফিসফিস করল, এই ছেলে কি আমায় সিডিউস করার চেষ্টা করছে? সাইবান আরো অবিশ্বাস্য। একটু আয়েশ করে হালান দিল। যতবার সে নড়চড় করছে তার অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন আকর্ষণীয়ভাবে চোখে পড়ছে। ইরাম ঝট করে দৃষ্টি ফিরিয়ে দিল। পরক্ষণে আবার চোরের মতো ফিরে তাকালো। তার চোখজোড়া সাইবানের বুক বেয়ে উদরে এসে থামলো। গুনতে লাগলো সে। 1 2 3 4। ইস ছি। নিজের প্রতি বিরক্ত হয়ে নিজেই আবার চোখ বুজে গালমন্দ করল ইরাম। মাথা চেপে ধরল। সরাসরি না তাকালেও আর চোখে স্ত্রীর প্রত্যেকটা প্রতিক্রিয়া বেশ ভালোভাবে পর্যবেক্ষণ করছে সাইবান। বাঁকা একটি হাসি ফুটল তার ঠোঁটে। আর একটু হেলে দাঁড়িয়ে নিজের অ্যাপসে হাত বুলিয়ে আপদ মনে বিড়বিড় করল, জিনিস তো আপনারই, শুধু দেখলে হবে, টেস্ট করে দেখাবেন না? ইরাম ফিরে তাকালো। এবার একেবারে সরাসরি উজ্জ্বল শ্যামলা মুখে হালকা লালিমার পরত। সাইবান আরও একটু ভাব নিয়ে দাঁড়ালো। ঠোঁটে সিগারেট পুড়ে ফ্যাশন ম্যাগাজিনের মডেলের মতো পোজ দিল। ইরাম বোধহয় কিছু বলতে চাইছিল, তবে ভাগ্য এবার সহায় হলো না। অতিরিক্ত ভাব নিতে গিয়ে একটু বেশি হেলে গিয়েছে সাইবান। থামের সঙ্গে তার পেট একেবারে হঠাৎ করে পিছলে গেল। ভারসাম্য হারিয়ে ফেল সাইবান। মাদার ফাদার।
গর্জে উঠল সে। তারপরই অমন দস্যু শরীর নিয়ে ধপাস করে বাড়ির সিঁড়ির গোড়ায় আশ্রে পড়ে গেল সে। টি শার্টটা লুটিয়ে পড়লেও কাছে কোথাও, একেবারে হাত পা ছড়িয়ে চিৎপটাং হয়ে গিয়েছে সে। ব্যথা পেয়েছে বেশ, তবে সেই অনুভূতি তার নেই। উজ্জ্বল ত্বক তার লজ্জায় টকটকে লাল হয়ে উঠতে শুরু করেছে। বারান্দা থেকে ইরাম হতভম্ব হয়ে দৃশ্যটা দেখছে। ঠোঁট কয়েক ইঞ্চি ফাঁক হয়ে রয়েছে তার বিস্ময়ে। দুহাতে মাথা চেপে ধরে সাইবান হিসিয়ে উঠল। আল্লাহ, ইটস মি ওয়ান্স অ্যাগেন। সবাইকে বাঁচাও, আর আমার বেলায় শুকনা রাস্তায় পিছল খাওয়াও। এ কেমন নাইনসাফি! ভাইজান, স্যাঁচা খাইছেন? রীতিমতো বুলেটের গতিতে বাড়ির ভেতর থেকে ছুটে এলো সুগন্ধা। লাফিয়ে পড়ে সাইবানের বাহু চেপে ধরে টানাটানি শুরু করলো। ও আম্মা, ক্রেন আনেন, ভাইজান চ্যাপটা হইয়া গেছে রে, তুলতে হবে। সর, দুর্গন্ধের বাচ্চা! সাইবান অত্যন্ত রাগে সুগন্ধাকে ঠেলে সরিয়ে দিয়ে উঠে বসতে চাইল। অনিয়ন্ত্রিত পায়ে উঠতে গেলে আরেকটা হোঁচট খেয়ে এবার সোজা থামের গায়ে বাড়ি খেল। সুগন্ধা পেছন থেকে তার পিঠ চেপে ধরায় এবার উল্টে পড়া থেকে বেঁচে গেল সে। সুগন্ধা সাইবানের কপালে হাত চেপে আরেক দফায় হাহাকার করে উঠল। ভাইজান, ও ভাইজান, আপনার স্মৃতিশক্তি ঠিক আছে? দেখি, বলেন দেখি আমি কে? আপনার চোখের সামনে এখন কয়টা আঙ্গুল আছে দেখেন তো। এবার আর হাসি ধরে রাখতে পারল না ইরাম, শব্দ করে হেসে ফেলল। রেলিং চেপে ধরে হাসতে হাসতে সে মেঝেতেই বসে পড়ল। সাইবানের মুখটা পুরোপুরি টমেটো হয়ে গেল, যে কোনো মুহূর্তে বিস্ফোরণ হবে। জরিনারাম্মা সকিনা, দুর্গন্ধা! তোর উপর ঠান্ডা পড়ুক, তোর চুল উঠে টাকলা হয়ে যাক, তোর গায়ের চামড়া পশমে ভরে যাক, তোর মুখে গু পড়ুক, 3 দিনের শুকনোবাসী শক্ত শক্ত গু, হারামজাদি! এক দৌড়ে বাড়ির ভেতর আড়াল হয়ে গেল সাইবান। অপরদিকে সুগন্ধাও হাসতে হাসতে পেছন পেছন গেল। ইরাম রেলিংয়ে মাথা ঠেকিয়ে রইল। হাসির দমকে শরীর কাঁপতে শুরু করেছে তার। দুপুরবেলা 1:30 বেজে এসেছে প্রায়। আজকে ইরামের ফ্রিল্যান্সিং কোর্সের প্রথম ক্লাস, তাই একটু আগেভাগেই তৈরি হয়ে নিয়েছে সে। ইজানকে পেট পুড়ে খাইয়ে ঘুম পাড়িয়ে রেখেছে। সারিকা কিছুক্ষণ পরেই চলে আসবে। সুগন্ধা আপাতত খেয়াল রাখছে। নিজের জিনিসপত্র ব্যাগে গুছিয়ে নিতে নিতে ইরাম সকালের ঘটনাটা ভাবল। প্রেস্টিজ পাঞ্চার হয়ে গিয়েছে একজনের। এসেছিল সিরিয়াস করতে, কিন্তু সম্মান খুইয়ে বিদায় নিয়েছে। সারা সকাল আর সাইবানকে দেখেনি ইরাম, তার সামনে ভুলেও আসেনি। এখন বোধহয় বাড়িতে নেই, কোথাও গিয়েছে। ইরাম টেক্সট মেসেজ করেছে, কম্পিউটার ক্লাসে যাচ্ছি আমি। কিন্তু সাইবান কোনো উত্তর করেনি, সিন করে ফেলে রেখেছে। সেটা আজকের সকালের রাগ থেকে নাকি গতকালের পোষার রাগ ইরাম বুঝতে পারছে না। ইরামের ঠোঁট থেকে ধীরে ধীরে মুছে গেল হাসিটা। একটি নিঃশ্বাস ফেলে সে চুপচাপ ফোনটা আবার ব্যাগে ভরে রাখলো। ব্যাপার না, গাড়িতেই তো যাবে, ড্রাইভার আছে। ইরান যেহেতু বাসায়, তার চিন্তার কোনো কারণ নেই। এর মধ্যেই সারিকা এসে পড়েছে। অ্যাপ্রন খুলতে খুলতে ভেতরে ঢুকলো সে। ইরামকে পুরো দস্তর তৈরি দেখলেও বিশেষ কোনো মন্তব্য করল না। চুপচাপ হেঁটে ভেতরে যাচ্ছিল, এমন সময় ইরাম তাকে ডাকলো। সারিকা। সারিকা থামলো, খানিকটা অবাক হয়ে তাকালো পেছনে। ইরাম ব্যাগ কাঁধে নিয়ে হেঁটে গিয়ে দাঁড়ালো তার সামনে। তোমায় একটা কথা বলার ছিল। সন্দিগ্ধ হলো সারিকা। বলুন। ধন্যবাদ। একদম সহজ গলায় বলল ইরাম। সারিকার ভ্রুজোড়া উঁচু হলো। কয়েক সেকেন্ড সে কথাই বলতে পারল না। ইরাম একটি হাত বাড়িয়ে তার বাম হাতটা আলতোভাবে ধরল। সত্যি বলতে আমি তোমায় দোষ দিই না। আমার ভাইয়ের সাথে কেউ জোর করে বয়সে বড় ডিভোর্সি এক বাচ্চার মাকে বিয়ে দিতে চাইলে আমিও তোমার মতোই প্রতিবাদ করতাম। তোমার রাগ জায়েজ ছিল। তবে ধন্যবাদ কেন দিচ্ছেন? আপনি তো জানেন আমি আপনাকে পছন্দ করি না, আর কোনোদিন করব না। সারিকা মুখ ঘুরিয়ে নিল, নিজের হাতটা সরিয়ে নিল না। ইরামকে ধরতে দিল। ইরাম মৃদু হাসলো, তার হাতটা খানিক চেপে জানালো, ধন্যবাদ এই কারণে যে তোমার রাগ, তোমার অভিমান, তোমার মনুষ্যত্বটাকে বিসর্জন দিতে পারেনি। সেদিন তুমি ফার্স্ট থিঙ্কিং না করলে আজ আমি সুস্থ শরীরে বিনা আঘাতে এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না। তুমি না থাকলে আজ আমি চিন্তামুক্তভাবে আমার ছেলেটাকে তার ফুপির ভরসায় ছেড়ে কম্পিউটার ক্লাসে যেতে পারতাম না। ইউ আর আ গার্লস গার্ল অ্যান্ড ইউ ডিজার্ভ দিস। থ্যাংক ইউ। তোমার জন্য শুধুমাত্র আমার মন থেকে শুধু দোয়াই আসে। সারিকা কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকলো। ইরাম নিজের হাতটা ছাড়িয়ে দূরে সরে দাঁড়ালো। তারপর আস্তে করে ফিরে তাকালো সারিকা। হঠাৎ করে তির্যক হেসে বলল, ফুপি মনে হয়ে লাভ কি? সে বড় হলে তো কুটনি মনে করবে। সারিকার হাসিটুকু দেখে ইরামও মোলায়েম হাসল। আপনার ধন্যবাদ সাদরে গ্রহণ করা হলো, তবে তার মানে এই না যে
আমি আপনাকে মেনে নিয়েছি। তবে সারিকার এই কথার মাঝে কোনো তপ্ত আজ পাওয়া গেল না। সে হেঁটে ভেতরে চলে গেল। ইরাম কিছুক্ষণ শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে, তারপর উল্টো ঘুরে বাড়ির বাইরের দিকে এগোলো। সে যখন সিঁড়ি বেয়ে নেমে আসে তখনই গেট পেরিয়ে উল্টো দিক থেকে ছুটে এলো একটা ফিনফিনে পাতলা শরীরের অধিকারী ছেলে। ইরাম মুখ তুলে তাকিয়ে অবাক হয়ে গেল। চিনতে বেগ পোহাতে হলো না সাইবানের বন্ধু আফনান। আসসালামু আলাইকুম ভাবি। ইরাম অবাক হয়ে আফনানের কাছে গিয়ে দাঁড়ালো। ওয়ালাইকুম আসসালাম। আফনান, তুমি? আলাদিন তো বাসায় নেই, বাইরে কোথাও গিয়েছে, আমি জানি না কোথায়। উহু, আপনি ভুল ভাবছেন। আমি সাইবানের জন্য আসিনি, আপনার জন্য এসেছি। আমার জন্য? অবাকের চূড়ান্ত সীমা পেরিয়ে গেল ইরাম। ড্রাইভার গাড়ি চালিয়ে এসে পাশে দাঁড়িয়েছে ততক্ষণে। সেই গাড়ির প্যাসেঞ্জার সিটের দরজা খুলে আফনান হাসি মুখে আমন্ত্রণ জানালো তাকে। আমি আপনাকে পৌঁছে দেওয়ার ডিউটিতে আছি, আজ সিকিউরিটি পারপস। কে নিযুক্ত করেছে তোমাকে এই ডিউটিতে? তির্যক হেসে আফনান ঠোঁটে আঙুল ছুঁয়ে জানালো। বসের নাম মুখে নেওয়া বারণ ভাবি। স্যার, আসতে পারি? প্রথম দিনের ক্লাসে 5 মিনিট দেরি হয়ে যাওয়ায় কিছুটা সংকোচ নিয়ে অনুমতি চাইল ইরাম। ভেতরে স্মার্ট বোর্ডের সামনে দাঁড়িয়ে থাকা লম্বা লোকটা তাতে মুখ ঘুরিয়ে তাকালো। শ্যামলা মুখ, তীক্ষ্ণ গঠন, শান্ত চেহারা, চোখে গোল ফ্রেমের হালকা চশমা, পাতলা শরীর, তাতে ঢোলা সিল্কের নীল রঙা শার্ট এবং সাদা ফর্মাল প্যান্ট। ইরামকে দেখে চশমাটা এক আঙুলে চোখে তুলে সে বলল, আমি আপনাদের ট্রেনার। ইউ ক্যান কল মি মিস্টার রশদি। প্লিজ কাম ইন। ইরাম মাথা দুলিয়ে ভেতরে ঢুকল। তার জন্য নির্দিষ্ট করা টেবিলে বসে পড়ল। প্রত্যেক শিক্ষার্থীর ট্রেনিংয়ের জন্য ল্যাপটপ দেয়া আছে। সে নিজেরটা খুলল, আশেপাশে তাকালো। তার মতো আরও জন বিশেক রয়েছে এখানে। সামনে দাঁড়িয়ে থাকা ট্রেনার সোজা হয়ে দাঁড়ালো। পেছনে থাকা স্মার্ট বোর্ডে আঙুল ছুঁয়ে অ্যাপ্লিকেশন সেট করতে করতে সে বলল, আজকে আমাদের প্রথম ক্লাস, তাই আজ আমরা সকলের সঙ্গে পরিচিত হই। আমি কাইসান রশদি, সিএজি গ্র্যাজুয়েট ফ্রম খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। আশা করছি সামনের 3 মাস আমরা একদম মিলেমিশে সুন্দরভাবে কেরিয়ারের কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় শিখব। এখন আপনাদের পালা। লেট মি সি। কাইসান এক এক করে প্রত্যেকের পরিচয় সম্পর্কে জানতে চাইল। সবাই উঠে দাঁড়িয়ে নিজেদের নাম, পেশা ইত্যাদি সম্পর্কে জানালো। সবশেষে এলো ইরামের পালা। সে উঠে দাঁড়িয়ে বলল, ইরাম কিবরিয়া, মাস্টার্স ইন ফিজিক্স, জাতীয় বিশ্ববিদ্যালয়। পেশা আপাতত নেই, ক্যারিয়ার তৈরির জন্যই ফ্রিল্যান্সিং কোর্সে ভর্তি হয়েছি। ভেরি গুড ডিসিশন। আপনাকে এত চমৎকার একটা সিদ্ধান্ত নিতে কে উৎসাহিত দিল ইরাম? আমার ছেলে। আশেপাশের সকলে ক্ষণিকের জন্য ফিরে তাকালো। এখানে বিবাহিত বেশ কয়েকজনই রয়েছে। কাইসান সামান্য মাথা কাত করে তাকালো, তারপর মুস্কি হেসে বলল, সো সুইট। প্লিজ সিট ডাউন। ইরাম বসে পড়ল। কাইসান সোজা হয়ে পরনের প্যান্টের পকেটে 2 হাত গুজে সকলের উদ্দেশ্যে বলল, তো স্টুডেন্ট, চলুন শুরু করা যাক। প্রথমেই ইন্ট্রোডাকশন। ফ্রিল্যান্সিং আসলে কী জিনিস, কেন আমাদের দেশে বর্তমানে এটার এত ডিমান্ড, কিভাবে আইনের ফলে ধীরে ধীরে এই সেক্টরও প্রবাহিত হতে শুরু করেছে, আজ আমরা সব কিছু বিস্তারিত আলোচনা করব। তার সঙ্গে কোন কোন ওয়েবসাইট ব্যবহার করে আমাদের ক্লায়েন্ট রিচ করতে পারি, কিভাবে পেমেন্ট রিসিভ করতে পারি, সব কিছুর একটা বেসিক ধারণা আজকের ক্লাসে বিস্তারিত বিষয়বস্তু হবে। কাইসান পড়ানো শুরু করতেই ইরাম সম্পূর্ণ ডুবে গেল ক্লাসের মাঝে। বেশ মনোযোগ দিয়ে সবকিছু শুনল, কাজ করা শিখল, কিভাবে কোন ফাংশন ব্যবহার করতে হয় তার ধারণা নিল। কাইসানের পর আরও একজন ক্লাস নিল। সব মিলিয়ে ক্লাস শেষ হতে হতে 4টার বেশি বেজে গেল। ছুটি হওয়ার সাথে সাথে চটজলদি বাইরের দিকে হাঁটা দিল ইরাম। হাতে বেশ কিছু কাগজ, তার এসব হোমওয়ার্ক। বাড়িতে গিয়ে কাজ করে পরের দিন আবার তৈরি করে এনে জমা দিতে হবে। ক্লাসের মাঝে বিশেষ খেয়াল না থাকলেও এখন ইজানের কথা মাথায় ঢুকে গিয়েছে তার। কে জানে বাচ্চাটা কেমন আছে তাকে ছাড়া। প্রায় ছুটে ছুটেই সে বাইরে চলে যাচ্ছিল। ঠিক তখনই পেছন থেকে ডাকটা ভেসে এলো, ইরাম। ইরাম থমকে গেল, ঘুরে তাকালো পেছনে। ভীষণ অবাক হয়ে দেখলো কাইসান রশদি এগিয়ে আসছে তার দিকে। খানিকটা দ্বিধান্বিত কণ্ঠে বলল ইরাম। কাইসান হুট করে এমনভাবে তার নাম ধরে ডেকেছে যে সে বিস্মিত হয়ে পড়েছে। তার মুখোমুখি এসে থামল কাইসান, ঠোঁটে মোলায়েম হাসি মেখে বলল, খুব বিরক্ত করছি? জি না না, আপনি কি কিছু বলতে চান? ক্লাসে কিছু ভুল করেছি আমি আজ? আপনি আমায় এখনো চিনতে পারেননি, তাই না?
এই প্রশ্নের পর ইরাম নিশ্চিতভাবে আরেক দফায় অনুভব করল কাশানকে সে আগেও কোথাও দেখেছে, কিন্তু কিছুতেই মনে করতে পারল না। বিব্রত বোধ করল সে। আমাদের পূর্ব পরিচয় থেকে থাকলে দুঃখিত মিস্টার রুশদি, আমি আসলেই মনে করতে পারছি না। মনে করতে পারার কথাও নয়। সিরাত স্যারের বিকাল 3টার বেশ, সাইকেল রাইড, কামরুল মামার টঙের আড্ডার সঙ্গে ছোট সিঙ্গারার আসর, অনেক বছর আগেকার ব্যাপার, আজ শুধু স্মৃতি হয়ে রয়ে গেছে। ইরামের চোখ জোড়া প্রসারিত হয়ে উঠল। মস্তিষ্ক ধীরে ধীরে স্মরণ করতে লাগলো বহু পুরাতন ধুলোজমা স্মৃতিগুলোকে। ক্লাস 6 কি 7-এর কাহিনী। গণিতের প্রাইভেট পড়া হতো সিরাত স্যারের কাছে। তার বিকেলের ব্যাচে 10 জন শিক্ষার্থী ছিল, কায়সান তাদের একজন। প্রায় 4-5 বছর একসাথে টিউশনি পড়তে পড়তে তারা সবাই যেন বন্ধুর চেয়েও বেশি কিছু হয়ে উঠেছিল। ছেলেদের সবার সাইকেল ছিল, সেই সাইকেলে মেয়েদের চাপিয়ে তারা রেস খেলত। সপ্তাহের পকেট মানি মিলিয়ে মাঝে মধ্যে এদিক সেদিক ঘুরতে যাওয়া হতো। আর প্রায়ই কাউকে না কাউকে ভেঙে কামরুল মামার দোকানে চা সিঙ্গারা খাওয়াতো ছিল তাদের নিত্যদিনের ব্যাপার। এতটাই দৃঢ় বন্ধন ছিল তাদের মাঝে যে স্কুলের চেয়েও প্রাইভেটের ওই 2 ঘন্টা সময়ের জন্য ইরাম মুখিয়ে থাকত। সেই লাজুক ছেলে কায়সান, যার সাইকেলের পেছনে বসে তার নিত্য রেস করা হতো, সেই কায়সানকেই ভুলে গিয়েছে বলে ইরাম খানিক লজ্জা পেল। সরি, আসলে আমি ভুলেই গিয়েছিলাম। আমাকে আপনাকে দেখে আমার মনে হয়েছিল আগেও কোথাও দেখেছি হয়তো, কিন্তু ঠিক হিসাব মিলিয়ে উঠতে পারিনি। কতটা বদলে গিয়েছেন। চোখ পিটপিট করলো ইরাম। না চাইতেও কায়সানকে আপাতমস্তক পর্যবেক্ষণ করলো। লাজুক ও লজ্জাবতী পাতার মতো সেকেন্ডে সেকেন্ডে নেতিয়ে যাওয়া ছেলেটি প্রায় 6 ফুট উচ্চতার অধিকারী। আজ শরীরে কোনো মেদ নেই, পাতলা গড়ন, চামড়ার আড়ালে সুচারু চাহনি, নিজেকে দেখানোর ভঙ্গিমাও আত্মবিশ্বাসী। যে ছেলে স্যার পড়া জিজ্ঞেস করলে পাড়া সত্ত্বেও তোতলাতে থাকতো, সেই ছেলেই আজ এতগুলো মানুষের সামনে দাঁড়িয়ে প্রভাব নিয়ে কথা বলে যায়। অবাক তো হওয়াই উচিত। ইরামের কথা শুনে একটুখানি হাসলো কায়সান, ঝুঁকে এসে জানালো, ইটস টোটালি ফাইন। আপনি আমাকে মনে না রাখলেও স্মরণ করতে পেরেছেন, এটাই তো সৌভাগ্য। তা বলুন, কেমন আছেন? অজান্তেই করিডোর ধরে ধীর পায়ে পাশাপাশি হাঁটতে শুরু করলো ইরাম এবং কায়সান। আমি তো ভালোই আছি। আপনাকে দেখে কেন যেন দ্বিগুণ ভালো হয়ে গেলাম। এই যে আমাদের লজ্জাবতী আর সিংহ পুরুষ, আপনার পরিবর্তনের রহস্যটা কি? খিলখিল করে শব্দ তুলে হাসলো কায়সান। যদিও দুজনের মাত্র মিনিট খানেক আগেই নতুন করে পরিচয়, তবু মনে হচ্ছে যেন তারা সেই ছোট্টবেলার বন্ধুই রয়ে গিয়েছে আজও। কায়সান মাথা কাত করে এক নজর ইরামকে দেখে বলল, একই প্রশ্ন আমিও আপনাকে করতে পারি। সেই চঞ্চল, আমচুর, লিচুচুর ফিমেল মস্তান মেয়েটা আজ এত ভদ্র, শান্ত যে। এই পরিবর্তনের রহস্য? ইরাম খানিক মলিন হাসল। সব পরিবর্তন সুখকর নয়। সমাজের সাথে, সময়ের সাথে সবটা বদলে যায়। আমি সময়ের সাথেই তো আছি, সময়ের সাথে চলি, বাইরে যেতে পারি না তার। ছেলের নাম কি রেখেছেন? কথা বলার বিষয়বস্তু দুঃখকর হয়ে উঠছে দেখে বিষয় পাল্টালো কায়সান। ইরাম তাতে খুশি হলো, মৃদু হাসি নিয়ে বলল, ইজান। ইরহাম ইজান, মাশাল্লাহ, কি চমৎকার। কত বয়স পুচকুটার? আই ক্যান অলরেডি পিকচার হিম, এ ভেরি বিউটিফুল, সো লাইক ইউ। 4.5 মাস। বাইরের দিকে চলে এসেছে ইরাম প্রায়। ঘুরে দাঁড়িয়ে সরাসরি কায়সানের দিকে তাকালো সে এবার। অনেক হয়েছে আমার কথা, আপনার কি খবর? আজকাল মিলিয়ন সাবস্ক্রাইবার ইউটিউব চালানো আর কম্পিউটার কোর্স করানো ছাড়া আর কি করছেন? পরিবারের সবার কি অবস্থা? আন্টি ভালো আছেন? কায়সানের হাসিটায় হালকা ভাটা পড়ল, মাথা হেলিয়ে সে বলল। গত বছর আম্মু। শেষ করতে পারল না কায়সান। ইরাম একটি ঢোক গিল, দুঃখিত হয়ে বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি খুব সরি। কায়সান মাথা নাড়ল। ব্যাপার না, সবাইকে একদিন চলে যেতে হয়, কেউ আগে যায়, কেউ বা পরে। ইতিমধ্যে বাইরে এসে পড়েছে তারা, অথচ কায়সান যাচ্ছে না। ইরামও কথোপকথনে নিযুক্ত। সিঁড়ি বেয়ে নামতে নামতে কায়সান জিজ্ঞেস করল, আপনার কি খবর? বিয়ের পর সংসারেই বিজি হয়ে গেছেন? নাচটা আজকাল করা হয়? ইরাম থমকে গেল, তার শরীর বরফের মতো জমে গেল বুঝি। বেশ অনেকটা সময় সে কোনো উত্তরই করতে পারল না। ব্যাগের হাতলে আঙুল চেপে ফেলল। কায়সান তার সব প্রতিক্রিয়া খুঁটিয়ে খুঁটিয়ে খেয়াল করল। পরক্ষণে একটি হাত বাড়িয়ে ইরামের কাঁধে তুলে দেয়া ওড়নার একটা অংশ নিজের মুঠোয় নিয়ে এড়িয়ে দিয়ে বলল, মানুষ মরে যায়, মৃত্যু মানুষের ধর্ম, কিন্তু স্বপ্নের কখনো মরণ হয় না।
তাকে শুধু খুঁজে নিতে হয়। ইরাম কোনো কথা বলতে পারল না। বিকেলের মিষ্টি আলোর মাঝে দাঁড়িয়ে নিষ্পলক চেয়ে রইল কায়সানের শ্যামলা মুখবাণে। বৌদি, আপনার ক্লাস শেষ? হঠাৎ করে ভেসে আসা প্রশ্নটায় ইরাম চমকে উঠল। সে এবং কায়সান উভয়ে ফিরে তাকালো। কিছু দূরে পার্ক করে রাখা গাড়ির সামনে দাঁড়িয়ে আছে অনুরাগ। ঠোঁটে মৃদু হাসি, পরনের স্যুট প্যান্ট এবং টাই, বোঝা যাচ্ছে নিজের কাজের জায়গা থেকে এসেছে। অনুরাগ, তুমি? অনুরাগ কাছে এগিয়ে এলো, এক নজর কায়সানকে দেখে শেষমেশ পুনরায় ইরামের দিকে ফিরে জানালো। জি, আপনাকে বাড়ি পৌঁছে দিতে এসেছি, চলুন আমার সাথে। ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলো ইরাম। দুপুরে আফনান দিয়ে গেল, এখন অনুরাগ নিয়ে যাচ্ছে। কি অদ্ভুত, তার পেছনে কতজন লোক লাগানো হয়েছে। আশ্চর্য। কায়সান ইরামকে বলল, ওকে, আমার 5 মিনিট পরে আরেকটা ক্লাস আছে। আমি তবে যাচ্ছি ইরাম, আগামীকাল দেখা হবে। ইরাম মাথা দোলালো। কায়সান আর দাঁড়ালো না, লম্বা পা ফেলে হেঁটে চলে গেল। অনুরাগের সঙ্গে গাড়ির দিকে এগোতে এগোতে ইরাম জিজ্ঞেস করলো, তোমাদের বন্ধুদের আজ কোনো কাজবাজ নেই নাকি? সবাই সবকিছু ছেড়ে হঠাৎ আমার বডিগার্ডগিরি শুরু করেছো কেন? ইরামকে গাড়ির ভেতর তুলে দিয়ে অনুরাগ চোখ নাচিয়ে একটা কথাই বলল, বসের নির্দেশ। তোমাদের বসটা কি মিস্টার চেরাগ আলী ওরফে গেঞ্জি সর্দার? অনুরাগ ইরামের প্রশ্নের উত্তর করল না। হাসতে হাসতে সিটে উঠে বসলো। রাস্তার অপর পাশের গাড়িতে বসে আছে সাইবান। এই গাড়িটা তার নিজের নয়, ভাড়ায় নিয়েছে। জানালায় 70% টিন্ট থাকায় বাইরে থেকে দেখা যায় না ভেতরে কে আছে। গত প্রায় 2.5 ঘন্টা যাবৎ সে এখানেই অবস্থান করছে। ইরাম যখন ক্লাসে ঢুকলো তখনই শুধুমাত্র সে বেরিয়ে আশেপাশে ঘুরে বেরিয়েছে। আবার 4টা বাজার আগেই ফিরে এসে গাড়ির ভেতর বসেছিল। কায়সানের সঙ্গে ইরামের বেরিয়ে আসা এবং কথোপকথনের ঘটনাটা সে অদূর থেকে স্পষ্ট দেখেছে। এখন বসে বসে দেখল অনুরাগ ইরামকে গাড়িতে তুলে দিল। বাড়ির গাড়িটা রাস্তা দিয়ে যখন এগোতে শুরু করলো তখন সাইবানও নিজের গাড়ি নিয়ে বেশ লম্বা একটা দূরত্ব রেখে গাড়িটাকে অনুসরণ করে গেল। পকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটে পড়ল সে। তার চোখজোড়া তীক্ষ্ণ হয়ে উঠল। কায়সানের চেহারাটা ভাসলো তার চেহারায়। অতপর হুট করেই গাড়ির স্টিয়ারিংয়ে একটা ঘুষি বসিয়ে দিল সে। বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে বেডরুমে এলো ইরাম। সারিকা আবার নিজের চেম্বারে ফিরে গিয়েছে। সুগন্ধা ইজানকে নিয়ে এসেছে। ছোট্ট ছেলেটা বিছানায় শুয়ে একটা বেলুন দিয়ে নিজে নিজেই খেলছে। ইরাম ছেলের কাছে গেল, তাকে কোলে নিয়ে গালে চুমু দিতে দিতে বলল, আমার আব্বুটা, আমার কুচুপুচু, তোমাকে তোমাকে আম্মু কত মিস করেছে জানো তুমি? ইরামের গালে গাল ঘষতে লাগলো ইজান। হাসলো ইরাম। ছেলের সমস্ত চেহারায় চুমুর বর্ষণ ঘটিয়ে দিতে দিতে বলে গেল, ফুপির সাথে লক্ষ্মী ছেলে হয়েছিলে? একটু দুষ্টুমি করনি তো? ফুপিকে জ্বালাওনি তো? না, এই তো আমার বাবাটা, আমার জাদুটা, আমার লক্ষ্মীটা। আম্মু তোমাকে কত ভালোবাসে। ইজান মায়ের কাঁধে লেপ্টে রইল একেবারে। ইরাম ছেলেকে নিয়ে বেশ খানিক আদুরে সময় কাটালো, যেন যে সময়টায় সে কাছে ছিল না সেই সময়টুকু পুষিয়ে নিল। তারপর ইজানকে বিছানায় রেখে উঠে দাঁড়ালো সে। আজকে গুসু গুসু করবো আমরা, গরম পানি দিয়ে। ইজান সোনা গুসু করবে, তাই না? গোসলের কথা শুনেই ইজান লাফিয়ে উঠল। এই একটা মাত্র সময় যখন সে পানির কাছাকাছি থাকতে পারে। পানি তার সব থেকে প্রিয় খেলনা, এতটাই যে গোসল শব্দটা শুনলেই এখন উত্তেজিত হয়ে পড়ে। ছেলের আচরণ দেখে মনে মনে বেশ আনন্দিত হলো ইরাম। টেবিলের কাছে সরে এসে দাঁড়ালো। এখানেই ইজানের শুকনো পোশাক ভর্তি বাস্কেটটা রাখে সে। তবে আজ হতবাক হয়ে খেয়াল করলো বাস্কেটটার নির্দিষ্ট জায়গায় নেই। মাথা কাত করে এদিক সেদিক তাকালো। বারান্দায় কিংবা কোথাও ঝুলানো কোনো কাপড়ও অবশিষ্ট নেই। ব্যাপার কি, বাস্কেট গেল কোথায়? অন্য কোথাও রেখেছে বলেও তো মনে পড়ছে না। এই তো সকালেই শুকোতে দেয়া কাপড়গুলো এনে বাস্কেটে ভাঁজ করে রাখলো সে। তন্ন তন্ন করে গোটা রুম খুঁজে হয়ে গেল ইরামের, কিন্তু কোথাও সে বাস্কেট খুঁজে পেল না। এদিকে ইজান অধৈর্য হয়ে উঠেছে, ছোট ছোট হাত পা ছুঁড়ে গুঙিয়ে যাচ্ছে, যেন জননীকে তাড়া দিচ্ছে। কিছুক্ষণ চুপচাপ ভেবেও কুল কিনারা করতে না পেরে ইরাম শেষমেশ সুগন্ধাকে ডেকে জিজ্ঞেস করার কথা ভাবল। ঠিক যে মুহূর্তে সে ডাকতে গেল তখনই তার চোখ পড়ল উপরের দিকে। রুমটার ইন্টেরিয়রের খুবই আধুনিক, তাই দেয়ালের একদম উপরে কিছু বক্স ক্যাবিনেট দেয়া হয়েছে। ভারী এবং প্রয়োজনীয় কিছু যা বছরে একবার দুবার ব্যবহার হয় গুছিয়ে তুলে রাখার জন্য। সেই ক্যাবিনেটগুলোর উপরে তাকের মতন ফাঁকা জায়গা। সেই তাকের উপরে ইজানের বাস্কেটটা। হতভম্ব হয়ে গেল ইরাম। এই বাস্কেটের কি হাত পা গজিয়েছে? ওই উপরে উঠল কিভাবে? এখানে সেখানে পড়ে থাকলে সে মেনে নিত, কিন্তু এত উপরে আছে যে ইরাম সোফায় উঠে দাঁড়ালেও নাগাল পাবে না।
সে কি ঘুমের ঘোরে কোলা ব্যাঙের মতো লাফ দিয়ে বাস্কেট উপরে রেখেছে? অসম্ভব। এ নিশ্চয়ই অন্য কারো কাজ, যে কাজ সুগন্ধা, সামিয়া, সারিকা কেউই করবে না, করার প্রশ্নই আসে না, কেউ অত উঁচুতে নাগাল পাবে না। ঠিক এমন মুহূর্তে রুমে ঢুকলো সাইবান। ইরামের দিকে তাকালো না অবধি। আপন মনে হেলে দুলে হাঁটতে হাঁটতে ক্লোজেটের কাছে গিয়ে দাঁড়ালো। ড্রয়ার খুলে এমনভাবে কিছু খুঁজতে লাগলো যেন এখানে থাকতে বয়ে গিয়েছে তার। বেরিয়ে যেতে পারলেই মঙ্গল। ইরাম এক নজর সাইবানের দিকে তাকালো, পরক্ষণে বাস্কেটের দিকে। বুঝতে আর কিছুই বাকি রইল না তার। আলাদিন, বাস্কেটটা একটু নামিয়ে দাও না। গাছের ডালের খেলোয়াড় কি বুঝবে পাতার খেলোয়াড়ের কামাল? ইচ্ছাকৃতভাবে খানিকটা জোরেই উচ্চারণ করলো ইরাম। সাইবান কান খাড়া করে স্পষ্ট শুনল। দ্বিধাগ্রস্ত হয়ে পেছনে তাকিয়ে হতভম্ব হয়ে গেল। ইরাম টেনে একটা চেয়ার রেখেছে তাকের নিচে, সেটার ওপর আবার একটা টুল। সেই টুলের উপরে দুটো শক্তপোক্ত কাঠের মোটা বক্স। তরতর করে উঠে গেল সে উপরে। একপাশের দেয়ালের খামে ভর দিয়ে ভারসাম্য রেখে অপর হাতটা তুলে ছুঁয়ে দিল বাস্কেটের ঝুলে থাকা হাতলটা। সাইবানের চল ঝুলে পড়ল। হা করে তাকিয়ে রইল সেই দৃশ্যপটে। একটা হ্যাসকা টান মারল ইরাম। বাস্কেটটা স্লাইড করে একেবারে তার হাতের মাঝে এসে পড়ল। সেটাকে উপর থেকে মেঝেতে ছুঁড়ে রেখে বিজয়ী ভঙ্গিতে হাত ঝাড়ল ইরাম। একটু চালাক না হলে দুনিয়ায় টেকা মুশকিল। সরাসরি সাইবানের দিকে তাকালো সে। ছেলেটার মুখ মহা বিস্মিত, আতঙ্কিত, ব্যর্থ, পরাজিত, জর্জরিত। ক্লোজেটের দরজায় পিঠ ঠেকিয়ে পরাজিত সৈনিকের ভঙ্গিতে শিরদাঁড়া ঝুঁকিয়ে দাঁড়িয়ে রইল সাইবান, যেন কেউ ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ময়লার বদলে তার সবটুকু আত্মার শক্তি শোষণ করে নিয়েছে। বাদুরের ঝিঁ বান্দর নেই। সাইবান ফিস ফিস করে উচ্চারণ করলেও ইরাম স্পষ্ট শুনতে পেল। আপন মনে বিজয়ীর হাসি হাসল সে। ধীরে ধীরে সব ধাপ পেরিয়ে অবশেষে চেয়ারের ওপর এসে নেমে দাঁড়ালো সে। এতক্ষণ যাবৎ তরতর করে সফল হওয়ায় আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে তার। বিনা চিন্তায় মেঝেতে পা রাখতে গিয়ে হঠাৎ করে একটা অঘটন ঘটিয়ে ফেলল সে। হাঁটুতে ধাক্কা খেয়ে চেয়ারের উপরে বসানো টুল নড়ে ওঠায় ইরাম ভারসাম্য হারিয়ে ফেলল। সে দুলে উঠতেই চেয়ারটাও নড়ে উঠল ভয়ানকভাবে। ইরামের পা হড়কে গেল। অদূর থেকে দৃশ্যটা দেখল সাইবান। সবকিছু ফেলে তৎক্ষণাৎ বিদ্যুৎ গতিতে এগিয়ে গেল সে। এক দীর্ঘ লাফে ইজানের ওপর দিয়ে বিছানার টুপকে অপর পাশে পৌঁছালো সে। খেয়ালও করল না কত মুগ্ধতা নিয়ে বড় বড় চোখে প্লেন উড়ে যাওয়ার মতন করে পিতাকে উড়ে যেতে দেখে হাততালি দিচ্ছে ইজান। ইরাম অজান্তেই চিৎকার করে উঠল। ও ফাক। সাইবানের অস্ফুট কণ্ঠস্বর। ইরাম চোখ বুজে ফেলল, বুঝতেও পারল না কি হচ্ছে। শুধু মনে হলো ক্ষণিকের জন্য হাওয়ায় ভাসছে তার শরীর। তারপরই পাথরের মতন শক্ত কিছু একটার সঙ্গে ধাক্কা লাগলো তার। একজোড়া শক্তিশালী বাহু জড়িয়ে গেল তার শরীর জুড়ে। তারপরে মেঝেতে ধপাস করে পড়ল সে কারো বুকের উপর। এতটা জোরে আছড়ে পড়েছে দুজন যে ধপাস করে একটা শব্দ হলো, সঙ্গে চাপা গোঙানি। ইরাম নড়চড় করে উঠল। নিজের ঠোঁটের নিচে নরম কিছু একটার অস্তিত্ব টের পেল। ঝট করে চোখ জোড়া খুলে গেল তার। সঙ্গে সঙ্গে জমে গেল সে। তার ঠিক নিচেই সাইবান বড় বড় চোখ মেলে তাকিয়ে আছে এমনভাবে যেন বৈদ্যুতিক শক খেয়েছে। ইরাম বাকরুদ্ধ হয়ে আবিষ্কার করল হঠাৎ নড়ে ওঠায় তার ঠোঁট জোড়া আলতোভাবে সাইবানের ঠোঁট ছুঁয়ে গিয়েছে। বুঝতে পেরে তৎক্ষণাৎ মুখ দূরে সরিয়ে নিল সে। হাঁপাতে হাঁপাতে সাইবানের মুখের দিকে চেয়ে রইল। সরি, আমি ইচ্ছে করে করিনি। সাইবান রোবটের মতন পড়ে আছে। তার চোখ নড়ছে না, হাত পা শিথিল, মনে হয় যেন নিঃশ্বাস অবধি নিচ্ছে না। হুট করে পুতুলের মতো হাত তুলে ইরামকে নিজের ওপর থেকে সরিয়ে উঠে বসলো সাইমান। একটা শব্দ উচ্চারণ করলো না। নেশার ঘরে থাকলে মানুষ যেমন করে হেলে দুলে হাঁটে তেমনই টলতে টলতে সাইবান রুমের বাইরে চলে গেল। উঠে দাঁড়িয়ে বুক চেপে ধরে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল ইরাম। এইমাত্র কি হয়ে গেল এখানে? হৃদযন্ত্র থামছেই না তার, অস্বাভাবিকভাবে দৌড়চ্ছে ঘোড়ার মতো করে। ঠিক সেকেন্ডের মাথায় ইরামের কানে আরেক দফায় ধপাস করে একটা শব্দ ভেসে এলো। তারপরে সুগন্ধার চিৎকার, আম্মা, ভাইজান সিঁড়ি দিয়া পিছলাইয়া পড়ে গেছে। আউচ, আস্তে। কপালের ক্ষতে সামিয়া ওষুধ লাগিয়ে দেয়। হিসিয়ে উঠল সাইবান। অসন্তুষ্ট দৃষ্টিতে ছেলেকে একবার দেখে সামিয়া পুনরায় নিজের কাজ বহাল রাখলেন। গতকালের ব্যান্ডেজটা খুলে নতুন ব্যান্ডেজ লাগিয়ে দিতে দিতে তিনি বললেন, আমাদের বাসাটা কি হঠাৎ স্লিপারি হয়ে গেল, যেখানে সেখানেই শুধু পিছলে যাস? মম লাগছে। লাগাই উচিত। দিবা স্বপ্ন দেখতে দেখতে সিঁড়ি দিয়ে নামছিলি নাকি? 25 বছরের একটা ধাড়ি ছেলে,
জীবনে এতগুলো বছরে একবারও এদিক সেদিকে কোথাও পা হড়কে পড়লে না। সে আজকাল শুকনো মাটিতেও আচার খায়। সুগন্ধা না দেখলে আমার কাছে আসতি বলে তো মনে হয় না। ওই দুর্গন্ধ যত নষ্টের গোড়া, ওটাকে বিয়ে শাদী দিয়ে তাড়াতাড়ি এই বাড়ি থেকে বিদায় করো। হ্যাঁ, তারপর উঠতে বসতে হুকুমের ছড়ি ঘোরাবি কার উপর? বিয়ে শাদী সৃষ্টিকর্তার দান। তাছাড়া ভালো ছেলে পাওয়ার ব্যাপার আছে। ওদের মধ্যে তো আবার কাস্ট কুষ্টি সবকিছু মেলানো লাগে। আগে লেখাপড়া শেষ করুক মেয়ে, পরে ওইসব চিন্তা করা যাবে। সাইবান আর একটাও কথা বলো না, গোমরা মুখ করে বসে থেকে সামিয়াকে কাজ করতে দিল। নিজের কাজে সন্তুষ্ট হয়ে সামিয়া অবশেষে সরে দাঁড়ালেন। ছেলের গাল ফোলানো মুখটা দেখে তার ঠোঁটে হাসি খেলে গেল। কি রে বুড়ো, অ্যাংরি বার্ড হয়ে বসে আছিস কেন? তোমার কি ব্রো? তুমি যাও, তোমার হাসপাতালে যাও। শুধু যাও কেন, ওখানে তাঁবু টানিয়ে আস্তানা বানিয়ে নিতে পারো না? কষ্ট করে ওই 2-1 ঘন্টার জন্য বাড়িতে না আসলেই তো চলে। ও, এই জন্য রাগ করেছে চ্যাম? মম বেশি বিজি আজকাল, তাই না?